নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। নানা দাবিতে ৬টি জেলায় সমাবেশ। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই মামলা, বলছে আদালত। কুয়েটে সংঘর্ষের মামলা হয়নি, আটক ৫। ৬ দাবিতে একাডেমিক প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থেই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার। নতুন দলে ফেরাতেই এ কৌশল কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি। দুপুরে খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১-র মতো পরিস্থিতির চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে ৬ জেলায় বিএনপির সমাবেশ আজ। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুরে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এ কর্মসূচি। এসব সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬৪টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি তাদের। ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে এবার জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির। শোভন, বিএনপির নেতাকর্মীরা কি কি কর্মসূচি পালন করছেন, আর সেখানকার কর্মসূচিতে আজকে কেন্দ্রীয় নেতারা কারা কারা উপস্থিত আছেন? জি দেখুন, এই জনসভাকে কিন্তু কেন্দ্র করে সকাল থেকে জামালপুর জেলার 7টি উপজেলা, 8টি পৌরসভা ও 68 ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জামালপুর শহরে যে শফি মিয়া বাজারের দলীয় কার্যালয় আছে বিএনপির, সেখানে অংশগ্রহণ করে। তো ইতিমধ্যেই এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। এছাড়াও বর্তমানে বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানটির সভাপতি, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তো প্রতিজন বক্তায় যেটি আসলে মূল উদ্দেশ্য করছেন সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সামনে রোজাকে কেন্দ্র করে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে কিন্তু সাধারণ জনগণের একটি ভোগান্তি বাড়বে। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ সহ মোট 4টি দাবিতে তারা আজকের এই জনসভাটি পরিচালিত করা হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি বক্তায় বলছেন যে দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা সিচুয়েশন, এটি বর্তমানে খুব একটি ভালো নয়। তার জন্য আইন শৃঙ্খলা সিচুয়েশনের উন্নতি সহ নানা কারণে তারা আসলে এই জায়গায় বক্তব্য রাখছেন। আর এই প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া যেটি জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে আসলে ভারত যদিও বন্ধু রাষ্ট্র তবুও ভারতের প্রভুত্ব তারা আসলে মানতে চাচ্ছেন না। আর অন্যদিকে নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত, সর্বদা প্রস্তুত। এছাড়াও 5 আগস্টের পরে যারা নব্য বিএনপি, যারা এতদিন শেখ হাসিনার অপকর্মকে
সম্মতি দিয়েছে, তারা যাতে বিএনপিতে যোগদান করতে না পারে সেই বিষয়টি দলীয় নেতারা আসলে তাদের বক্তব্যে তুলে ধরছেন। মূলত এই ছিল জনসভা থেকে আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। চলে যাচ্ছি পরের খবরে। প্রায় 18 বছর পর এলো নাইকো দুর্নীতি মামলার রায়। এতে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ 8 জনের সবাই। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এই রায়ে সবাই ন্যায় বিচার পেয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করতেই মামলাটি জিইয়ে রাখেন শেখ হাসিনা। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে 2007 সালে এই মামলা করে দুদক। পরের বছর বিএনপির চেয়ারপারসন সহ 11 জনের নামে দেয়া হয় অভিযোগপত্র। তবে এর সঙ্গে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কথা বলেননি রাষ্ট্রপক্ষের 68 সাক্ষীর 39 জনের কেউই। তবে এর মধ্যে সাক্ষ্য শেষ করে রায় পৌঁছাতে কেটেছে প্রায় 18 বছর। অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন অভিযুক্ত 8 জনের সবাই। তবে নির্দোষ প্রমাণের আগেই মারা গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন সহ 3 জন। আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া। তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছে। বিএনপি প্রধানের আইনজীবীদের দাবি, তখনকার দুদক কর্মকর্তাদের ব্যবহার করে দেয়া হয়েছিল এই মামলা। সেই কারণে শেখ হাসিনা সহ সেই কর্মকর্তাদেরও বিচার চান তারা। চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। এ নিয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, ক্ষমতায় এসে এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করান শেখ হাসিনা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যায় বিগত সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগত ভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণেও মামলাটিকে রাজনৈতিক ও হয়রানিমূলক বলছেন আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উপাচার্যের পদত্যাগ সহ 6টি দাবি পূরণ না হওয়ায় কুয়েটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে দুপুর 11টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছিলেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। এদিকে কুয়েটের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সকাল থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। সংকট নিরসনে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যা ঘটেছে তার সম্পূর্ণ তদন্ত হওয়ার আগে কোনো ধরনের কোনো একাডেমিক কার্যক্রম হবে না। গতকাল হামলা হয়েছে, এটার পরে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। তো আমরা চাইছিলাম যে প্রশাসন আরো বেশি ভূমিকা পালন করবে, আরো তাড়াতাড়ি আসবে। যেমন প্রশাসন আসতে এখানে প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগছিল। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের মুভমেন্ট আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় 9 ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন। বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা। শিক্ষার্থীরা আবেদন করলে পুনঃ তদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। স্বৈরাচারের চিহ্ন দাবি করে
5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনের নৌকার প্রতিকৃতি ভাঙার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় অসদাচরণের অভিযোগ এনে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রী। প্রায় 1 সপ্তাহ পর ওই ছাত্রীকে স্থায়ী এবং আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের অভিযোগ তাদের। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে তবে প্রধান পক্ষর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখনো অফিসিয়ালি চিঠি পাইনি, তার মানে এখনো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না এবং আমরা যে এই যে আমাদেরকে হেনস্থা করে এটার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়েছে সাবেক শিক্ষার্থীরাও। এমন তড়িৎ গতিতে এটার বিচারটা করা হলো যে এখানে যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করতেছি তাদের সাথে অবিচার করা হয়েছে। এগুলো হতো না যদি প্রশাসন দায়িত্ব নিত, এবং এখনো প্রশাসন এখানে ঝামেলা করে যাচ্ছে, তারা বিভিন্ন কটূক্তি করছে। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের কারণে আমি প্রক্টর হয়েছি। যখন শিক্ষার্থীরা আসলে সেইভাবে চাইবে যে আমি সরে যাই, তাহলে আমি সরে যাবো। হুট করে একজন যদি তার সাথে মিলিয়ে বলে যে আপনি সরে যান, সেটা তো অন্য বিষয়। আন্দোলন নয়, শিক্ষার্থীদের প্রশাসনের কাছে আপিলের পরামর্শ প্রভিসির। যদি মনে করে যে তারা এফেক্টেড হয়েছে, তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, তারা আন্দোলনের পথ অবলম্বন না করে সুপরামর্শ দেওয়া উচিত যে শিক্ষার্থীদেরকে আবেদন করার এই ডিসিশন রিভিউ করার জন্য। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগে যেমনটি জানিয়েছিলাম যে উপাচার্যের পদত্যাগ সহ 6টি দাবি পূরণ না হওয়ায় কুয়েটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর যেসব দাবি তোলা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখেন, দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবনের তালা লাগিয়ে দিয়েছে এবং এখন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, তারা এখানে অবস্থান নিয়ে তারা দাবির সপক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে মূল যে দাবি যে কুয়েট কিন্তু আসলে রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাস ছিল, তো সেইখানে আসলে যে হঠাৎ করে রাজনীতির আনাগোনা আসলে এটা তারা আসলে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তারা যেটা বলছেন যে রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাসে কেন রাজনৈতিক চর্চা করতে হবে। তাদের যে দাবিটা ছিল তারা যেটা বলছেন যে কুয়েটকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করতে হবে এবং তাদের যে দাবি 6 দফা যে দাবিটা ছিল, তারা যেটা বলছেন যে গতকাল পর্যন্ত ছিল 5 দফা দাবি এবং আজকে তার একটা দফা দাবি হয়েছে যে 6 দফা দাবি, এবং সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান করবেন এবং ক্যাম্পাসে অবস্থান করবেন পর্যন্ত তারা আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং তারা যেটা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এর পাশাপাশি ভিসি, প্রভিসি, ছাত্র বিষয়ক পরিচালক এর ক্ষমা চেয়ে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে এবং এই যে দাবিগুলো আছে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় অবস্থানে থাকবে। আর আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের সাথে আসলে কথা বলা সম্ভব হয়নি। তারা কি বলছেন, তাদের মনোভাব কি, সেটা আসলেই আমরা জানতে পারিনি। তবে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাত্রদের সাথে কথা বলেছিল এবং তারা যেটা বলছেন যে শিক্ষক নেতাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যেহেতু ছাত্রদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, যে কারণে তারা তাদের কোনো তাদের প্রস্তাব তারা বয়কট করেছে। কিন্তু তারা যেটা বলছেন যে যারা এসেছিলেন তারা রাজনৈতিক যে পরিচয় আছে সেই পরিচয়টা আসলে প্রশ্নবিদ্ধ এবং প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে তারা যে একত্রতা প্রকাশ করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তাদের সেই একত্রতা তাও তারা বয়কট করছেন। আর একটা বিষয় একটু এখানে বলে রাখি যে আজ 12:30টার সময় খুলনা প্রেস ক্লাবে ছাত্র দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনটা করা হয়েছিল সেখানে বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তারা শাস্তির দাবি জানিয়েছেন এবং তারা ঢাকা থেকে যে প্রতিনিধি দল এসেছেন তারা তদন্ত করবেন এবং তদন্ত করে আজকে 24 ঘন্টার মধ্যে তারা ঢাকার কেন্দ্রেতে
রিপোর্ট দেবেন। তো সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে এই ক্যাম্পাসে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান এবং তারা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন এবং কর্মসূচি আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং তারা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্তই তারা এখানে থাকবেন এবং প্রয়োজনের মধ্যে আরো কঠোর অবস্থানে তারা যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে কুয়েটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির, উপদেষ্টার সাথে দেশটির উপমন্ত্রীর সাক্ষাৎ। বায়ু দূষণে আজও বিশ্বের শীর্ষে ঢাকা, রাজধানীর বায়ুর স্কোর 240, যা খুব অস্বাস্থ্যকর IQ ইয়ারের তথ্য। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করতে মার্চে ভারত যাচ্ছে কারিগরি দল। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী বছরের মধ্যে নবায়ন হবে পানি বন্টনের চুক্তি, গুরুত্ব দেওয়া হবে দেশের স্বার্থ। তবে নদী বিশেষজ্ঞ আইনুন নিশাতের দাবি, এই দলের চুক্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। যৌথ নদী ব্যবস্থাপনায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। এর মধ্যে শুধু গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ঢাকা দিল্লির চুক্তি হয় 1996 সালে। 30 বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে। আগের শর্তে চুক্তি নবায়নের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, কিন্তু অন্তর্বর্তী সরকার চায় পর্যালোচনা। 2026-এর মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ, সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব। তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময়ে হবে না, এটা তো মোটামুটি স্পষ্ট। উপদেষ্টা জানান, আগামী মাসে ভারত যাচ্ছে কারিগরি দল। নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, তাদের কেবল গঙ্গার পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য উপাত্ত বিনিময়ের ক্ষমতা রয়েছে, এর বাইরে কোনো এখতিয়ার নেই। ওই চুক্তি স্বাক্ষরের পরে অনেক মতামত এসছে, ওই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মতামত এসছে। এই সবগুলোকে বিবেচনায় নিয়ে টেকনিক্যাল কমিটি প্রাথমিক পর্যায়ে বসবে এবং সেই টেকনিক্যাল কমিটি বাংলাদেশে কাজ শুরু করেছে। তারা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতে যেয়ে তাদের যে কাউন্টার পার্ট তাদের সাথে কথাবার্তা বলা শুরু করে। এই কাজ কারিগরি কমিটির কাজ নয়। এই কারিগরি কমিটির সদস্য আমি অনেক 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 বছর ছিলাম, কিন্তু সিদ্ধান্তটা কারিগরি আলোচনার ভিত্তিতে হবে না। তাদের নির্দিষ্ট ম্যান্ডেট আছে, বন্টনের ব্যাপারে তাদের কথা বলার কোনো অধিকার নেই। এই বিশেষজ্ঞ মনে করেন, অভিন্ন নদী রক্ষায় দু দেশের উচিত যৌথভাবে কাজ করা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ট্রিপোদি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। সফররত উপমন্ত্রী ট্রিপোদি অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির সরকারের দৃঢ় সমর্থন তুলে ধরেন। শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে চলমান সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও সন্তুষ্টি জানান তিনি। বলেন, বস্ত্র ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ইচ্ছা রয়েছে তার দেশের। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ইতালির বিনিয়োগ আরও বাড়ানোর আশা প্রকাশ করেন। জানান, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত পরিবেশ তৈরিতে কাজ করছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতালির সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিলের রায় দেয়া হবে আগামীকাল সকালে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে রায়ের এদিন ধার্য করেন। এর আগে এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা 3টি আপিলের শুনানি শেষ হয়। 27তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে 2010 সালে রায় দেয় আপিল বিভাগ। সে রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন 140 জন। শুনানি নিয়ে গেল 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় 3টি আপিলের উপর শুনানি হয়।
2007 সালের 21 জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় 3,567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের 30 মে সেই ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর একই বছরের 1 জুলাই ফলাফল বাতিল করে পিএসসি। বায়ু দূষণে আজও বিশ্বের 125টি শহরের মধ্যে শীর্ষে ঢাকা। বাতাসের মান সূচক অনুযায়ী রাজধানীর বায়ুর স্কোর 240, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। সকাল 8:30টার দিকে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট IQVR এসব তথ্য দিয়েছে। সংস্থাটির হিসেবে 211 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, 180 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, চতুর্থ স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর 179, পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাও, শহরটির স্কোর 177, আর 170 স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ইরাকের বাগদাদ। প্রতিদিন বাতাসের মান নিয়ে তৈরি করা QI স্কোর নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। দেড় যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1000 টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত 60 দিনের পরেও আরও 14 দিন চলেছে আখ মাড়াই। গত 1.5 যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার 1000 টন বেশি। 60 কার্যদিবসের 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত 29 নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট 74 দিন চলেছে মাড়াই। আর 5130 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে 6149 টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় 1,08,000 মেট্রিক টন। প্রতি বছর গড়ে 10 কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রে দেওয়ার মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনিকলে আখ মাড়াইয়ের কাজ করেন 700-র বেশি মৌসুমী শ্রমিক। মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরও উৎপাদন করা যায় তাহলে 12 মাস চলবে। আমার মিলটা আরও ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য 300 থেকে 350 টাকা করা হয়, তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই, এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনিকলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় 77 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার 21শে ফেব্রুয়ারিতে চট্টগ্রামের কেসিদে রোডের নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। নির্মাণ কাজ শেষ হলেও নকশাসহ নানা বিতর্কে বন্ধ ছিল স্থাপনাটি। 4 বছর পর আবারও নতুন কমপ্লেক্সে ফিরছে ভাষা দিবসের আয়োজন। এরই মধ্যে উদযাপন প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। 2018 সালে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পে গণগ্রন্থাগার ও শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু 2023 সালে সেটির নকশা নিয়ে আপত্তি তোলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে নকশা সংশোধনের সুপারিশ করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদনের প্রস্তাব দেয় সিটি কর্পোরেশন। আলটিমেটলি সেটাও হয়ে যাবে, বাট এর মধ্যে আমাদের কাজ চলুক। এখন যে ডিজাইনটা হয়েছে সেভাবে আর কি। আলটিমেটলি মানুষ তো চায় এখানে আসতে, এবং তাদের যে আগ্রহ আছে সেটাকে আমরা বন্ধ করে রাখবো কেন, এবং এটা আমাদের একটা ঐতিহ্য। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয় 232 কোটি টাকা। পরে খরচ বাড়িয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। শহীদ মিনার যে প্রাণের দাবি, যে সবাই এই জায়গায় ফুল দিতে চায় আসলে, তো আমরা এবার ফুল দিব। এখানে ফুল দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ যে পরবর্তীতে যে এটা হাইট বৃদ্ধি, সেটা আমাদের পরিকল্পনায় আছে যে আমরা এটা হাইট বাড়াতে পারবো। নগরীর কেসিদে রোডে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1962 সালে। পরে 1974 সালে এর নতুন রূপ দেওয়া হয়। নির্মাণ কাজের জন্য 2021 সাল থেকে চট্টগ্রাম নগরীতে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিকল্পিত উদ্যোগ না থাকায় 8 বছরেও সফল হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম।
শিক্ষকরা বলছেন প্রশিক্ষিত শিক্ষক না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে মাতৃভাষায় পাঠদান, অন্যদিকে মূল্যায়নের সুযোগ না থাকায় আগ্রহ কমেছে শিক্ষার্থীদেরও। শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগ নেয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তাদের। 2017 সালে ক্ষুদ্র নিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় সরকার। সে বছরই খাগড়াছড়িতে চাকমা, ত্রিপুরা ও মারমা ভাষায় লিখিত বাংলা, ইংরেজি ও গণিত বই বিতরণ শুরু হয়। তবে শুরু থেকেই পরিকল্পিত উদ্যোগ না থাকায় মাতৃভাষায় পাঠদান সফল হয়নি। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 3 ভাষায় বই বিতরণ হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। প্রশিক্ষণ অভাবে কোনো ক্লাস নিতে পারতেছে না, শিক্ষক প্রশিক্ষণ নাই এবং ছাত্রদের পড়ানো হয় না। এইভাবে হলে আমাদের ত্রিপুরার সাথে কখনো এরা শিখতে পারবে না। শিক্ষকরা বলছেন পাহাড়ি বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী থাকলেও শিক্ষক পদায়নের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হয় না। এর ফলে একদিকে মাতৃভাষা পাঠদান নিশ্চিত করা যায় না, অন্যদিকে বছর শেষে শিক্ষার্থীদের মাতৃভাষার উপর দক্ষতা মূল্যায়নের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেও তেমন আগ্রহ তৈরি হয় না। সঠিকভাবে এদেরকে পাঠদান দিতে পারি না এবং এটার মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই। মাতৃভাষা পড়াতে গেলে যে স্কুলগুলোতে এই ধরনের শিক্ষার্থী আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, আমার মনে হয় যে 3 সম্প্রদায়ের শিক্ষক থাকলে তারা আলাদা আলাদাভাবে মাতৃভাষাটা পড়াতে পারবে। মাতৃভাষায় পাঠদানের সংকট নিরসনে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পাঠদানের যে সমস্যা, ওই ভাষাভাষী শিক্ষক আছে বাট শিক্ষকদের হয়তো প্রশিক্ষণটা নাই। আমরা এই বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমরা তাদেরকে অবহিত করেছি। এবছর খাগড়াছড়িতে ক্ষুদ্র নিগোষ্ঠীর 3 সম্প্রদায়ের মাতৃভাষায় রচিত প্রায় 74,000 বই বিতরণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যোগ দিয়েছেন বাসুদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী। মনীষা চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্নটা কারা তুলছেন, কেন তুলছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মনে করি যে রাষ্ট্র একটা রাজনৈতিক সংগঠন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে মতামত ধারণ করাটাও একটা রাজনৈতিক দর্শনের অংশ। তো সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ সবসময় ছাত্ররা ছিল এবং আমাদের দেশেরও ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, সবসময় আমরা দেখি যে ছাত্র আন্দোলন আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে যেহেতু ছাত্ররাই সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ছাত্রদেরকে আসলে কারা রাজনীতি থেকে দূরে রাখতে চায় এবং কেন রাখতে চায় সেই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় আমরা মনে করি যে একটা দেশের শিক্ষা দর্শন কি হবে, ছাত্রদের শিক্ষার অধিকারটা তারা কতটুকু পাবে, শিক্ষার বাজেটটা কেমন হবে, শিক্ষা নিয়ে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এই বিষয়গুলি নিয়ে রাষ্ট্র কি টাকা যার শিক্ষা তার এই নীতিতে শিক্ষাকে দেখবে নাকি একটা গণমুখী দৃষ্টিতে শিক্ষাকে দেখবে। অন্যান্য পলিসিগুলি তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের পলিসিটা, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা, রাষ্ট্রের দর্শনটা কি হবে, সেটা কি গণমুখী হবে, ব্যবসায়ী বান্ধব হবে নাকি গণমানুষের বান্ধব হবে। তো সেই জায়গাগুলিতে আমরা সবসময় মনে করি যে রাজনৈতিক দর্শনটা সেটা ছাত্র অবস্থায় আসলে ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সারা পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি, ছাত্রদের রাজনৈতিক চর্চার কারণেই ছাত্র আন্দোলন হয়েছে, রাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং বড় বড় রাজনৈতিক পট পরিবর্তনগুলিতে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে। যারা এই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যে একটা হচ্ছে মৌলবাদী শক্তিগুলি ছাত্রদের এই রাজনৈতিক যে গণতান্ত্রিক একটা পরিবেশ এর চর্চা এর অনেক সময় বিরোধিতা করে থাকে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য। আরেকদিকে আমরা দেখি যে অনেক সময় অগণতান্ত্রিক শাসনের যদি এক ধরনের আকাঙ্ক্ষা কোনো শক্তির মধ্যে তৈরি হয়, বা এই ধরনের আমরা দেখেছি বিভিন্ন সময় সামরিক শাসনের এক ধরনের নানান রকম প্র্যাকটিস আমরা বাংলাদেশে দেখেছি, সেই সময়ও রাজনৈতিক ভাবে ছাত্রদেরকে রাজনীতি মুক্ত রাখা, দেশের মধ্যেও রাজনৈতিক নানান রকম প্র্যাকটিস সেগুলিকে বারবার এমবার্গো দেওয়া, রাজনৈতিক চর্চার ক্ষেত্রে নানান রকম বাধা নিষেধ আরোপ করা, সেই জায়গাগুলিতেও আমরা বিভিন্ন সময় সেই ধরনের চর্চা বাংলাদেশে হতে দেখেছি। তো আমরা মনে করি যে যে চর্চা, এই চর্চার ছাত্র রাজনীতি বন্ধের এই আলাপটা যে উদ্দেশ্যে বা যে শক্তিই তুলুক না কেন, এটা কখনোই গণমানুষের পক্ষের কোনো আলাপ নয়। এবং আমি রাজনীতি করব কি করব না, এটা তো আসলে একটা গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্যই তো বাংলাদেশে বারবার এত বড় বড় আন্দোলন হয়েছে, ৭১ হয়েছে, ৫২ পরে ৬২ আপনি ছাত্রদের ভূমিকার কথা বলছিলেন, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল মুখোমুখি অবস্থানে আছে। তো ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনে এই ধরনের সংঘাতপূর্ণ অবস্থান নিয়ে আপনি কি বলবেন?
আমরা বলতে চাই যে দেখুন, আসলে শুধুমাত্র কুয়েটে নয় বা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়, আর সারা বাংলাদেশেরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কিছু চর্চা দেখা যাচ্ছে। আমরা একটা কথাই বলতে চাই যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন যদি তার ছাত্র সদস্য সংগ্রহ করে বা এক ধরনের লিফলেট বিতরণ করে, আমরা এটাকে কোনো অপরাধ মনে করি না। এবং বাংলাদেশে কোনো সামরিক শাসন চলছে না বা বাংলাদেশের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়নি। সেখানে কেউ সেই লিফলেটটা গ্রহণ করবে কিনা, সদস্য হবে কিনা, সেটা তো আসলে তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। এবং সেই গণতন্ত্রের চর্চাটাই তো আমরা করতে চাই। এই গণতন্ত্রের চর্চা করতে পারিনি বলেই তো আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। এই গণতন্ত্রের চর্চা করার জন্যই তো আসলে আমাদের এতদিনের এই আন্দোলন সংগ্রাম। ফলে সেই গণতান্ত্রিক পরিবেশটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, সকল সংগঠনের এখানে যে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলি আছে তাদের যে চর্চা, সেই চর্চাটাকে আমার মনে হয় যে অবশ্যই সেই স্পেসটা আমাদের এনশিওর করা দরকার। এবং সেই স্পেসটাই কিন্তু ছিল না। আমরা 16 বছর কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন যখন এই ক্যাম্পাসগুলিতে ছাত্রলীগের দখলদারিত্বের যখন আমরা মুখোমুখি হয়েছি, তখন কিন্তু এই গণতান্ত্রিক কোনো আচরণ ছাত্রলীগের দিক থেকে আমরা খুবই কম পেয়েছি এবং বিভিন্ন জায়গায়। মনীষা চক্রবর্তী, আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, এ বিষয়ে আপনার ভাবনা কি? দেখুন, আমরা একটা কথাই বলতে চাই যে একটা স্টেবল গভর্নমেন্ট এবং একটা ভালো গভর্নেন্স, সেটা আসলে একটা রাষ্ট্রের যে কোনো ব্যবস্থা পরিচালনার জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা বা দ্রব্যমূল্যের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি একটা সরকার শক্তভাবে এই দেশের যে ভার, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে ভার, সেই ভারটা যদি একটি নির্বাচিত সরকারের হাতে যায়, তাহলে আসলে সেখানে একটা আমরা মনে করি যে সেখানে জনগণের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়াটা সম্ভব। এবং সেই জায়গা থেকে আমাদের বাম গণতান্ত্রিক জোট থেকেও যে কথাটি বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের জন্য খুব দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান আমরা জানিয়েছি। আমরা একটা কথা বলতে চাই যে এর আগে আমরা শুনতাম যে নির্বাচন চাই না উন্নয়ন চাই, এখন আবার আমরা এরকম একটা আলোচনা শুনতে পাচ্ছি যে নির্বাচন চাই না সংস্কার চাই। আমরা বলতে চাই যে সংস্কার বা নির্বাচন একে অপরের প্রতিপক্ষ নয়, বরং সংস্কারগুলিকে বাস্তবায়ন করার জন্যই আসলে রাজনৈতিক ভাবে জনগণের নির্বাচিত রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরটি জরুরি। জি মনীষা চক্রবর্তী, আসলে দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে আসুক, এটাই আমাদের সবারই কাম্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে ৩,১০০ কোটি টাকা কর্পোরেট কর দিয়েছে দেশের কোম্পানিগুলো। এ সময় রিটার্ন দিয়েছে 13,066টি কোম্পানি। 1 জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এসব তথ্য জানিয়েছে। 16 মার্চ পর্যন্ত কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। সাধারণত 1 জুলাই থেকে 15 জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময়। এবছর 2 দফায় এই সময় বাড়ানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানের টিআইএন রয়েছে তাদের বেশিরভাগই বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন দাখিল করে না। ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা থাকলেও কোম্পানির ক্ষেত্রে তা উল্লেখ নেই। কোম্পানি তার বার্ষিক মুনাফার উপর প্রযোজ্য হারে কর পরিশোধ করে। আর এই ছিল বিরতিহীন সংবাদপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।